আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের প্রত্যেককে রূপান্তরের এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং একটি বিষয় যে রূপান্তর কিন্তু আপনাদের জন্য বরাবরই যে ফ্রি লাইভ সেশনগুলো সেগুলো কিন্তু অব্যাহত রেখেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বেশ কিছু সেগমেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং আজকে আমি আপনাদের সাথে থাকবো রোহিঙ্গা সংকটের আদ্যপ্রান্ত নিয়ে। এবং ঠিক আমার পরক্ষণেই আজকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাদের একটি বিস্তারিত একটি ওভারভিউ দিয়ে আপনাদের সাথে আমার ঠিক পরেই যুক্ত থাকবেন আমাদের রূপান্তরের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক সালাউদ্দিন স্যার। আপনাদের সাথে তিনিও থাকবেন। তো শুরুতে একটি বিষয় বলে নেই যে বরাবরের মতো এখনো বলছি যে আপনারা যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন, প্লিজ দয়া করে আপনারা এই লাইভটি অবশ্যই আপনাদের ফেসবুক অল থেকে শেয়ার করে দেবেন। কেননা আমরা প্রত্যেকে এখন এমন একটি অবস্থায় আছি যে প্রত্যেককে হেল্প করলে, সাহায্য করলে কিন্তু আমরা পারস্পরিক যে সাহায্য সহযোগিতা এটির মাধ্যমে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজে কিন্তু পৌঁছাতে পারবো। তাই আপনারা আর বেশি দেরি না করে এখনই শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্টস করবেন এবং রিয়াকশন দেবেন। এবং আমাদের এই লাইভ যে ফ্রি লাইভ ক্লাসগুলো এগিয়ে নিতে আপনারা আমাদের সাথে আন্তরিকভাবে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। যাই হোক, বর্তমানে বিভিন্ন কিছুই ঘটে যাচ্ছে। অনেক সরকারি চাকরি পরীক্ষা সার্কুলার কিন্তু দিয়ে দিচ্ছে এবং অনেক নিয়োগ পরীক্ষা প্রতি সপ্তাহে হচ্ছে, সামনে আরো হবে। অনেক নিয়োগ পত্র কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে প্রকাশিত হচ্ছে। তাই আপনারা এই এই হাই টাইম বা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা সবাই কিন্তু একটু আন্তরিক ভাবে যদি আপনারা লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা যে একটি সরকারি চাকরি আমাকে পেতে হবে সেটি কিন্তু পূরণ হবে শুধুমাত্র আপনার কঠোর প্রচেষ্টার মাধ্যমে। আর আপনার এই কঠোর প্রচেষ্টা সহযাত্রী হতে এবং আপনাদের এই কঠিন একটি জার্নিকে আমরা একটু সহজ করার জন্য রূপান্তর কিন্তু আপনাদের সাথে সব সময় আছেন। সার্বক্ষণিকভাবে কিন্তু আমরা লেগে আছি আপনাদের স্বপ্ন পূরণের সারথি হতে। তো আর বেশি কথা নয়, আমরা আজকে আমাদের যে নির্ধারিত বিষয়বস্তু আমরা সেদিকেই চলে যাব। তো শুরুতে একটু আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আজকের এই লাইভ ক্লাসটি 7:15 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমরা যথাসময়ে শুরু করতে পারিনি, কিছুক্ষণ লেট হয়েছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা বিগত আমরা একটি আড্ডা দিয়েছিলাম বা ক্লাস নিয়েছিলাম, যাই বলি না কেন, সেখানে কিন্তু আমরা সংবিধান নিয়ে কথা বলেছিলাম। এবং সংবিধান নিয়ে কথা বলতে আমরা সংবিধানের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই দুইটি ভাগের যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এবং পরীক্ষায় আসার মতো কোন কোন অনুচ্ছেদ আসতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি যে এই যে বর্তমান জুলাই পরবর্তী সময়ে সংবিধান বাতিল বা সংস্কার বিভিন্ন নানান দিক থেকে মতামত দিচ্ছেন এবং ঠিক আমরা কি করতে যাচ্ছি, সংবিধান বাতিল হবে না সংশোধন হবে সে বিষয়ে কিন্তু আসলে আমাদের কাছে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই। তবে কনস্টিটিউশন রিফর্ম কমিশন বা সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ কিন্তু তারা দিয়েছেন। তো বর্তমান আমাদের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের সাথে
মানে বর্তমান যে সংবিধান যেটি বিদ্যমান আছে সেটির সাথে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলো হচ্ছে আমরা মিলিয়ে পড়েছি যে নতুন সংবিধান বা সংবিধান সংস্কারের পর আপনারা যারা নিয়োগ পরীক্ষা দেবেন, বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে আপনাদের যেন কোনো বেগ পেতে না হয় সেজন্য আমরা একটু রিলেট করে পড়তে বলেছি। তো আশা করি আপনারা সে বিষয়গুলো দেখেছেন। তো সংবিধান নিয়ে আসলে বেশ কয়েকটা ক্লাস দরকার, তবে একই বিষয় নিয়ে বারবার আলোচনা করলে আপনারা হয়তো বা কিছুটা বোরিং হতে পারেন, যার কারণে আমরা একটু চেষ্টা করছি যে এই যে সাধারণ জ্ঞান যে বিষয়, নামে সাধারণ কিন্তু কাজে কিন্তু অসাধারণ ভাবে করতে হয়, এবং এই অসাধারণ বিষয়ে যদি বিরক্তি বোধ চলে আসে তাহলে কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। যার কারণে আমরা আজকে ভিন্ন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে রোহিঙ্গা সংকটের আদ্যপান্ত। আজকের ক্লাসটি যতটা হচ্ছে মানে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যতটা প্রশ্নের জন্য যতটা হবে, ঠিক ততটাই ইফেক্টিভ হবে হচ্ছে আমাদের রিটেন বা লিখিত পরীক্ষার জন্য। মূলত আজকে এমসিকিউ এর চেয়ে আমরা হচ্ছে আজকে রিটেন যে বিষয়গুলো আছে, মানে লিখিত যে বিষয় থাকবে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলিতে, যদি বাংলাদেশ অংশের কথা বলি বা রোহিঙ্গাকে আন্তর্জাতিক বিষয়বলির মধ্যে কিন্তু ফেলা যায়, অর্থাৎ দুই সেগমেন্টে কিন্তু আমরা কিন্তু এই বিষয়টি রাখতে পারি, এবং লিখিত পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো আমরা সেদিকেই ফোকাস করে আজকের ক্লাসটি হচ্ছে আমরা করব। তো দেখেন, রোহিঙ্গা সংকটের আদ্যপান্ত, এইটার আগে হচ্ছে আমাদের রোহিঙ্গাদের বিষয়ে যাওয়ার আগে আমাদের শরণার্থী বিষয়ে আগে আমাদের কিছু কথা বলতে হবে। তো একটি বিষয় যে রোহিঙ্গা শরণার্থী বলে, পৃথিবীতে কিন্তু শুধু রোহিঙ্গারাই একমাত্র শরণার্থী নয়। বর্তমান বিশ্বের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু ইউক্রেন শরণার্থীদের একটি সংকট হচ্ছে বর্তমানে, ইয়েমেনে হচ্ছে, সুদানে হচ্ছে, দক্ষিণ আফ্রিকা মহাদেশে কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে, মালিতে হচ্ছে। তারপরে যদি আপনারা দেখেন যে বর্তমানে হচ্ছে রোহিঙ্গাদের এই বিষয়টি তো আছেই, পাশাপাশি হচ্ছে ইসরায়েল বাহিনী কর্তৃক যে ফিলিস্তিনের উপর যে বর্বর নির্যাতন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ফিলিস্তিনি কিন্তু ইতিমধ্যে শরণার্থী হয়ে আছে। আর সেই সঙ্গে হচ্ছে লিবিয়া থেকে ইউরোপে বিভিন্ন ইতালি ভূমধ্যসাগর হয়ে কিন্তু বিভিন্ন মানে শরণার্থীরা তারা কিন্তু হচ্ছে ঢোকার চেষ্টা করছে বা ঢুকে যাচ্ছে। তো এই যে সংকট, জাতিসংঘের একটি সংস্থা আছে, বিশেষায়িত সংস্থা, সেটিকে হচ্ছে ইউএনএইচসিআর। এটির অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। তাহলে এটির পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস, অর্থাৎ ইউএনএইচসিআর। এটি হচ্ছে রোহিঙ্গা বা পৃথিবীতে যত শরণার্থী আছে তাদের নিয়ে হচ্ছে এই জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা ইউএনএইচসিআর। এই সংস্থাটি হচ্ছে কাজ করে। এদের তথ্য মতে বর্তমানে বিশ্বে প্রায় 1,17,00,000 রোহিঙ্গা আছে। তাহলে এদের ভাষ্য মতে বা এদের তথ্য মতে বর্তমানে প্রায় 1,17,00,000 রোহিঙ্গা কিন্তু আমাদের এই পৃথিবীতে আছে। একটি বিশাল একটি কিন্তু সংখ্যা। অবশ্যই এটি আমাদের জন্য হচ্ছে চরম হতাশার কিংবা বেদনাদায়ক বটে, কারণ আমরা হচ্ছে মানুষ হিসেবে প্রত্যেকের কিন্তু একটি মানবিক মর্যাদা থাকতে হবে, এবং মানবিক মর্যাদা থাকা দরকার, যেটি আমাদের জাতিসংঘের ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালে যে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে একটি মানবাধিকার বিষয়ক যে একটি কনভেনশন আছে ইউডিএইচআর, ঠিক কনভেনশন বলবো না, এটি হচ্ছে মানবাধিকার বিষয়ক একটি দলিল আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এর যে প্রিয়াম্বল বা মুখবন্ধ, সেখানে কিন্তু বলা আছে যে মানুষ হিসাবে প্রত্যেকেই জন্মগতভাবে তার একটি মানবিক মর্যাদা থাকবে,
এবং এবং তার হচ্ছে জীবনের নিরাপত্তা থাকবে, রাইট টু লাইফ থাকবে। তো এই যে বিষয়টি যে আছে, এই শরণার্থী, এটির মাধ্যমে কিন্তু তার যে একটি হিউম্যান ডিগনিটি বা তার যে রাইট টু লাইফ বা পৃথিবীতে সুন্দর করে বেঁচে থাকার যে তার অধিকার, সেটি কিন্তু হরণ হয়ে যাচ্ছে। তো অবশ্যই এটি আমাদের জন্য কিন্তু খুব বেশি সুখকর নয়। তো পৃথিবীতে প্রায় 1,17,00,000 রোহিঙ্গা কিন্তু শরণার্থী কিন্তু বর্তমানে পৃথিবীতে বিদ্যমান আছে। তো এদের নিয়ে কাজ করছে হচ্ছে UNHCR। তো আমরা দেখতে পেলাম যে পৃথিবীতে কোন কোন দেশে হচ্ছে শরণার্থী সংকট আছে, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। এখন একটি বিষয় জানা দরকার, সেটি হচ্ছে শরণার্থী বিষয়ক পৃথিবীতে বা আমাদের এই রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণের জন্য কি কি আইন আছে, সেই বিষয়গুলো আমাদেরকে একটু জানা দরকার। বিশেষ করে যখন আপনারা হচ্ছে লিখিত পরীক্ষা দেবেন, সেটা যে কোনো সরকারি চাকরির লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদের প্রশ্ন এমন হতে পারে যে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক আইনগুলো বাস্তবিকভাবে কাজ করছে কিনা আপনার মূল্যায়ন ব্যক্ত করুন, বা হচ্ছে এই আইনগুলোর হচ্ছে কোনো প্রকার লুফলস বা হচ্ছে কোনো ঘাটতি আছে কিনা, বা এই আইনগুলো কেন রাষ্ট্রগুলো মানছে না, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্ন হতে পারে। বা প্রশ্ন এমন ভাবে হতে পারে যে বর্তমানে শরণার্থী সংকটের জন্য আন্তর্জাতিক আইনের যে ত্রুটি, তার জন্য বর্তমানে শরণার্থীর সংখ্যা বাড়ছে পৃথিবীতে। তো এটি উত্তরণের উপায় কি, এই বিষয় নিয়েও কিন্তু আপনাদের কি প্রশ্ন হতে পারে। তো শরণার্থী বিষয়ক যে আইনটি আছে, সেটি হচ্ছে একদম শুরুর কথা যদি বলি, তাহলে 1951 সালে যে একটি আইন আছে, সেটি হচ্ছে শরণার্থী বিষয়ক কনভেনশন, যেটির নাম হচ্ছে কনভেনশনস ফর দ্য স্ট্যাটাস অফ রিফিউজিস। এই যে যে আইন আছে শরণার্থী বিষয়ক 1951 সালের, এবং একটি হচ্ছে প্রোটোকল আছে 1967 সালে। অর্থাৎ 1951 সালে বেশ কিছু বিষয় হচ্ছে অ্যাডপ্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটি নিয়ে হচ্ছে এটির যে ঘাটতি বা ত্রুটিগুলো ধরা পড়ে, সেটির জন্য 1967 সালে এই কনভেনশনের হচ্ছে আরো কিছু সংযোজন করে এবং এটিকে হচ্ছে প্রোটোকল হিসেবে কিন্তু গ্রহণ করা হয়। সেই সাথে শরণার্থী বিষয় কিন্তু অনেক আছে। আফ্রিকাতে যেমন আছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াতে শরণার্থী বিষয়ক আইন আছে। তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে শরণার্থী বিষয়ক কিন্তু আইন আছে। এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কি শরণার্থী বিষয়ক কোনো আইন আছে কিনা। বাংলাদেশে শরণার্থী বিষয়ক কোনো আইন বর্তমানে বিদ্যমান নেই, কেননা 1951 সালের যে এই যে শরণার্থী বিষয়ক যে একটি কনভেনশন, সেই কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেনি। তো যার কারণে বাংলাদেশ কিন্তু এই শরণার্থী বিষয়ক আইনে যে যারা 1951 সালে স্বাক্ষর করেছিল, সেই 1951 সালে কনভেনশনে কিন্তু বাংলাদেশ অংশীদার না, যেহেতু বাংলাদেশ স্বাক্ষর করেনি। এখন কথা হচ্ছে যে তাই বলে কি মানে হচ্ছে বাংলাদেশ শরণার্থীদের নিয়ে কোনো কাজ করবে না, বা হচ্ছে তাহলে বাংলাদেশে যদি কোনো শরণার্থী আসে, ইতোমধ্যে কিন্তু এসে গিয়েছে, যাকে আমরা রোহিঙ্গা শরণার্থী বলছি, তো এদের নিয়ে কি কোনো কাজ করবে কিনা। এক্ষেত্রে হচ্ছে এদের নিয়ে বাংলাদেশ কাজ করবে, সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে না, সেটি হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে 1951 সালের যে কনভেনশন ছিল, সেই কনভেনশনে যেহেতু স্বাক্ষর করেনি, তো সেই কনভেনশনের হচ্ছে যে বিধিবিধান বা নিয়ম নীতিগুলো ছিল, ঠিক ওইভাবে না করে বাংলাদেশ যেটি করবে সেটি হচ্ছে যে ICCPR, ইন্টারন্যাশনাল কভেনেন্ট ফর সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ICESCR, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, এই যে দুইটা কনভেনশন আছে, এই দুইটা কনভেনশন অনুযায়ী, এবং হচ্ছে বাংলাদেশ যেহেতু EDHR, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই বিষয়টি হচ্ছে বাংলাদেশ রেটিফাই করেছে, মেনে নিয়েছে, এবং বাংলাদেশ যেহেতু জাতিসংঘের 136তম সদস্য,
এবং বাংলাদেশ মানবাধিকারের জাতিসংঘ ঘোষিত যে মানবাধিকার গুলো আছে সেটির প্রতি কিন্তু বাংলাদেশ যথেষ্ট শ্রদ্ধাশীল। তো এই যে যাবতীয় বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু কি করবে বাংলাদেশ হচ্ছে শরণার্থী বিষয়ক যে বিভিন্ন সংকট বা তাদের দেশে আশ্রয় দেওয়া সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কি করবে, বাংলাদেশ কাজ করবে। এবং বাংলাদেশের সংবিধানে কিন্তু স্পষ্টভাবে বলে দেয়া আছে, বিশেষ করে আমি যদি সংবিধানের আর্টিকেল 25 অনুচ্ছেদ 25 যদি ধরি, সেখানে কিন্তু বলা আছে যে বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সবকিছুর প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু বাংলাদেশ জাতিসংঘের সদস্য, তো জাতিসংঘের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আছে সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সেই অ্যাক্টিভিটিস গুলোর প্রতি কি শ্রদ্ধাশীল থাকবে। এবং বিভিন্ন রাষ্ট্রের যেহেতু বর্তমান হচ্ছে আমরা গ্লোবাল ভিলেজ বলতেছি, তো এই বৈশ্বিক গ্রামের অংশীদার কিন্তু বাংলাদেশও, যার কারণে বাংলাদেশকে কিন্তু হচ্ছে মানবিক কারণে হোক বা আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে হোক, এই যে কোনো একটি কারণে বা দুটি কারণের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ শরণার্থীদের দেখভাল করছে এবং করে এবং আশা করি ভবিষ্যতেও করবে। তো এই যে রোহিঙ্গা বিষয়ক যে শরণার্থী বিষয়ক যে আমাদের প্রাথমিক যে কথাবার্তা সেটা কিন্তু আমরা সেরে নিলাম। এবং এইখান থেকে বিশেষ করে যদি এরকম আসে যে বাংলাদেশ শরণার্থী বিষয়ে কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে বা বাংলাদেশ শরণার্থী বিষয়ক আইনে স্বাক্ষর করেনি বা কনভেনশনে স্বাক্ষর করেনি, এক্ষেত্রে বাংলাদেশ শরণার্থীদের সুরক্ষা দিতে বাধ্য না, বা যদি বাধ্য হয় তাহলে আসলে কোন প্রেক্ষিতে বাধ্য বা কোন প্রেক্ষিতে হচ্ছে তারা শরণার্থীদের কি করবে। এই যে কথাগুলো বললাম এভাবেই ঠিক আপনারা একটু বইগুলো বা হচ্ছে এই শরণার্থী বিষয়ক অনেক এডিটোরিয়াল পাবেন পত্রিকাগুলোতে, সেখান থেকে পড়ে নেবেন এবং এই আইনগুলোর সাথে যদি আপনারা রিলেট করেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে কি লিখিত পরীক্ষায় উত্তর করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের কিঞ্চিত হলেও বোঝাতে পেরেছি। এখন আমরা যে বিষয়ে যাব সেটি হচ্ছে আমাদের আজকের যে বিষয় রোহিঙ্গা সংকটের আদ্যপান্ত, অর্থাৎ এই রোহিঙ্গা সংকট এইটা আসলে হচ্ছে কেন হলো, বা রোহিঙ্গা আসলে কারা, তারা কোথা থেকে এসেছে, তারা কি আসমান থেকে পড়েছে না জমিন ফেটে বের হয়েছে, আমরা এখন হচ্ছে সেটি উদ্ধার করার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। আর হচ্ছে একটি বিষয় যে এখনো যারা আমাদের আজকে এই লাইভ সেশনটি শেয়ার করেনি তারা অতি দ্রুত আপনারা হচ্ছে লাইভ এই সেশনটি শেয়ার করে দেবেন এবং আপনাদের চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু বা আত্মীয় স্বজন তাদেরকেও কি সাথে আপনাদের সাথে যুক্ত করবেন এবং আমাদের সাথেও যুক্ত করবেন। কেননা রূপান্তর কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু লাইভ সেশন গুলো নিয়েই যাচ্ছে। তো এখন আসেন আমরা হচ্ছে রোহিঙ্গা কারা আমরা সেটি হচ্ছে আমরা একটু এখন দেখার চেষ্টা করব। তো দেখেন, রোহিঙ্গা হচ্ছে পশ্চিম মিয়ানমারের উত্তরাংশে তারা হচ্ছে একটি প্রায় 1/3 জায়গা জুড়ে তারা হচ্ছে বসবাস করে। তাহলে রোহিঙ্গারা কোথায় বসবাস করছে? তারা হচ্ছে মিয়ানমার নামক রাষ্ট্রে, রাখাইন রাজ্যের তারা হচ্ছে উত্তরাংশে বসবাস করছে এবং সেখানে প্রায় 1/3 রোহিঙ্গা বাস করছে। তাহলে মিয়ানমারে কোথায় বসবাস করছে? মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাংশে 1/3 জায়গা জুড়ে বসবাস করছে। তাহলে রোহিঙ্গারা কোথায় বসবাস করছে বা তাদের হচ্ছে
তাদের মানে বসতি কোথায়, সেটি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাংশে এই রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু বসবাস করছে, এবং প্রায় রাখাইন রাজ্যের উত্তরাংশে কিন্তু 1/3 কিন্তু রোহিঙ্গা। এখন 2013 সালে জাতিসংঘ এই রোহিঙ্গাদের পৃথিবীতে সবচেয়ে বেশি নিগৃহীত জনগোষ্ঠী বা শরণার্থী হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে যদি প্রশ্ন আসে যে পৃথিবীতে যত শরণার্থী আছে তাদের মধ্যে জাতিসংঘ কাকে বেশি নিগৃহীত হিসেবে আখ্যায়িত করেছে, সেটি হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের। আসলে এই যে তারা যে নিগৃহীত, এটির একটি কারণ আছে, এটি বলার হচ্ছে একটি কারণ আছে। কারণটি হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটি, যে আমি আজকের এই সেশনটি শুরুর মানে মূল আলোচনার শুরুতেই কিন্তু আমি বলেছি যে বর্তমানে বিভিন্ন দেশে শরণার্থী সংকট কিন্তু তৈরি হয়েছে। সেখানে আমি হচ্ছে আফ্রিকান বিভিন্ন দেশগুলোর কথা বলেছি, সিরিয়ার কথা বলেছি, এবং হচ্ছে আমাদের যে ইউক্রেনের কথা বলেছি, ফিলিস্তিনের কথা বলেছি, আফগানিস্তানের একটা সময় ছিল, যদিও এখন অনেকটা উত্তরণ তারা করতে পেরেছে। তো এই যে সারা পৃথিবীতে যে এত এত শরণার্থী, এবং প্রায় হচ্ছে 1,17,00,000 যে শরণার্থী যে আছে পৃথিবীতে, এই যে এত এত যে মানে হচ্ছে শরণার্থী যে পৃথিবীতে আছে, তো এদের মধ্যে সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে রোহিঙ্গারা, এবং এটা 2013 সালে কি জাতিসংঘ কিন্তু সেটি বলে দিয়েছে। এবং প্রত্যেকটা দেশের শরণার্থীদেরকে আমরা রিফিউজি বা শরণার্থী হিসেবে চিহ্নিত করি, কিন্তু এই রোহিঙ্গাদের বিভিন্ন নামে চিহ্নিত করা হচ্ছে। আমি যদি বলি যে বাংলাদেশের রোহিঙ্গাদের আসলে কি নামে চিহ্নিত করা হচ্ছে, প্রথমত হচ্ছে তাদের হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে, অর্থাৎ অবৈধ অভিবাসী হিসেবে তাদেরকে আমরা হচ্ছে চিহ্নিত করতেছি। তারপরে বলতেছি হচ্ছে তাদের মিয়ানমার কর্তৃক তারা হচ্ছে ফোর্সফুলি ডিসপ্লেস পারসন হিসেবে তাদেরকে আমরা আখ্যায়িত করতে বলেছি, আখ্যায়িত করছি। আবার বর্তমানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে তাদেরকে রোহিঙ্গা সন্ত্রাসী হিসেবে, যদিও এটি মানে হচ্ছে কাগজে কলমে প্রচলিত না, তবে আমাদের লোকমুখে কিন্তু এটি প্রচলিত যে রোহিঙ্গা সন্ত্রাসী হিসেবে কিন্তু আখ্যায়িত করছি। এবং তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে কিন্তু তাদের বিভিন্ন নামে আমরা ডাকছি। অর্থাৎ তাদের যে শরণার্থী যে তাদের এই শরণার্থী নিয়েই কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা আছে। আমরা কিন্তু তাদেরকে শরণার্থী হিসেবে তাদের স্বীকৃতি দিচ্ছি না। কিছু রোহিঙ্গা আছে যাদেরকে হচ্ছে শরণার্থী, রেজিস্টার্ড রোহিঙ্গা, তাদেরকে হচ্ছে আমরা শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছি। তবে বাংলাদেশে রেজিস্টার্ড রোহিঙ্গা কিন্তু বা হচ্ছে নিবন্ধনকৃত রোহিঙ্গার সংখ্যা কিন্তু খুবই কম। বেশিরভাগই বর্তমানে হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কিন্তু আছে। তো এই কারণে জাতিসংঘ 2013 সালে রোহিঙ্গাদের হচ্ছে সবচেয়ে বেশি নিগৃহীত সংখ্যালঘু বা শরণার্থী হিসেবে তাদেরকে কিন্তু আখ্যায়িত করেছে। তো দেখেন এই রোহিঙ্গা কারা? এই রোহিঙ্গা হচ্ছে অ্যারাবিক সিফেয়ারার, অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে সমুদ্রের নাবিক বা সাগরের নাবিক। নাবিকদের অ্যারাবিক আরব্য কিছু নাবিক আছে, এদের একটি অংশ আছে। তারপরে হচ্ছে আপনার বার্মিজ আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে চাটগাঁয়ার কিছু অংশ আছে। চট্টগ্রামে যে চাটগাঁয়া ভাষা বলি আমরা, হ্যাঁ, আই স ন খাই, আই কফি খাই, এই যে চাটগাঁয়া ভাষা যে আর কি, মানে চট্টগ্রামের কিছু অংশ, কিছু পূর্বপুরুষ তাদের হচ্ছে কি আছে, তাদের মধ্যে থেকে কিছু রোহিঙ্গা আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ আছে। তো এই যে একটি সংকর, মানে ঠিক সংকর বলবো না, তারা ঠিক বাংলাদেশের মতো সংকর জাতি না, তবে বিভিন্ন জাতি গোষ্ঠী বা বিভিন্ন দেশ থেকে তারা একত্রিত হয়ে তারা কিন্তু কি এই রোহিঙ্গা হিসেবে তারা পরিচিত হয়েছে। এবং এই রোহিঙ্গাদের আত্মপ্রকাশ ঘটে হচ্ছে 8ম শতাব্দীতে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে রোহিঙ্গাদের আত্মপ্রকাশ ঘটে কত শতাব্দীতে, সেটি হচ্ছে 8ম শতাব্দীতে। 8ম শতাব্দীতে তাদের হচ্ছে
জাতি হিসেবে কি আত্মপ্রকাশ ঘটে। এবং তারা হচ্ছে মিয়ানমারের হচ্ছে রাখাইন রাজ্যে তারা হচ্ছে বসবাস করে। তো রাখাইন রাজ্যে যারা বসবাস করে তাদের আঞ্চলিক নাম অনুসারে তাদের রোহিঙ্গা বলা হয়। এবং এই রাখাইন রাজ্যের আদি নাম ছিল হচ্ছে আরাকান। ঠিক আছে, রাখাইন রাজ্যের আদি নাম কি ছিল? আদি নাম ছিল হচ্ছে আরাকান। এই আরাকান শব্দটিকে হচ্ছে আমাদের ইসলাম ধর্মের যে 5টি মূল স্তম্ভ আছে, সেই 5টি মূল স্তম্ভের মানে হচ্ছে আরবিক নাম হচ্ছে আরাকান। সেখান থেকে কিন্তু এই রাখাইনের আদি নাম কি আরাকান। এই যে ইসলামের সাথে এই যে রিলেটেড যে একটি বিষয় আরাকান, ইসলামের 5টি মূল স্তম্ভকে বলছে আরাকান। আরাকান থেকে হচ্ছে আরাকান রাজ্য। এই কারণে কিন্তু বেশিরভাগ রোহিঙ্গারাই কি মুসলিম। বেশিরভাগ রোহিঙ্গারাই কি, আমার সাথে বলেন, বেশিরভাগ রোহিঙ্গারাই কি মুসলিম। ঠিক আছে, তবে হিন্দু কিছু অংশ আছে, তবে মুসলিমের সংখ্যা কিন্তু বেশি আর কি, প্রায় 80% কিন্তু মুসলিম। ঠিক আছে, তারপরে দেখেন এই রোহিঙ্গারা হচ্ছে তারা তাদের ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়। তাদের ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়। এবং তারা হচ্ছে দেখবেন রোহিঙ্গাদের যে ভাষা, আপনাদের যাদের ভাষা হচ্ছে কক্সবাজার বা চট্টগ্রামের যে হিল ট্র্যাক গুলো যে সমস্ত জায়গায় আছে, বা রোহিঙ্গা ক্যাম্প যেখানে আছে আর কি, উখিয়া বলেন, তারপরে হচ্ছে এই যে আশেপাশে যে জায়গাগুলো আছে, এখানে যাদের ভাষা, তারা হচ্ছে রোহিঙ্গাদের মুখের ভাষা কি আপনারা হচ্ছে বুঝতে পারবেন। এবং তাদের ভাষা কিন্তু অনেকটাই কি চাটগায়া যে ভাষা আছে, ঠিক চাটগায়া ভাষার মতোই কিন্তু তাদের কি ভাষা। ঠিক আছে, তো তাদের ভাষাটি আসছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এবং তাদেরকে এই রোহিঙ্গা শব্দ একটি হচ্ছে বিন্যাস আছে, যেমন বাংলা শব্দের যে একটি বিন্যাস আছে যে ইন্দো ইউরোপীয়, আর্য, অপভ্রংশ, মাগধী, সংস্কৃত, এই যে সিকোয়েন্স হয়তো এলোমেলো বলেছি, কিন্তু এই যে একটা যে সিকোয়েন্স আছে, ধারাবাহিকতা আছে, রোহিঙ্গা শব্দের উৎপত্তি নিয়ে কি একটি কিন্তু ধারাবাহিকতা আছে। এবার কিন্তু আমরা সেইটি দেখব। তো সেইটি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের রোহিঙ্গা শব্দের শুরুতে আছে হচ্ছে নং। শুরুতে কি আছে? নং থেকে যেটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে রোয়াং। তারপরে কি আছে? তারপরে আছে কিন্তু রোয়াং। তারপরে আমরা দেখতে পাচ্ছি রোয়াং থেকে আছে হচ্ছে রোয়াঙ্গে। রোহিঙ্গা থেকে আসছে হচ্ছে রোহিঙ্গা। তাহলে এই রোহিঙ্গা শব্দের উৎপত্তির কথা যদি বলি, যে রোহিঙ্গা শব্দটির নামকরণ কিভাবে করা হলো, তাহলে সেটি দেখতে পাচ্ছি হচ্ছে মং, তারপরে আছে হচ্ছে রোয়াং, রোয়াঙ্গা এবং রোহিঙ্গা। সবশেষে কি এসেছে? রোহিঙ্গা এসেছে। এইভাবে কিন্তু এই রোহিঙ্গা শব্দের যে একটি ধারাবাহিকতা বা একটি বিস্তৃতি, সেটি কিন্তু আমাদের মাঝে এসেছে। এবং আমি বলেছিলাম যে 8ম শতাব্দীতে হচ্ছে রোহিঙ্গারা আত্মপ্রকাশ করে, এবং আত্মপ্রকাশ করার পর তারা কিন্তু তারা হচ্ছে 13 শতাব্দীতে কিন্তু তারা বসবাস শুরু করে। 13 শতাব্দীতে তারা কি করে? বসবাস শুরু করে। এবং প্রথমে তারা আত্মপ্রকাশ করে, তারপরে হচ্ছে জাতি হিসেবে, তারপরে হচ্ছে তারা কি করে? তারা হচ্ছে মানে খোলস থেকে বের হয়ে 13 শতাব্দীতে হচ্ছে তারা কি করে? এই মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি জাতি হিসেবে তারা কিন্তু বসবাস শুরু করে। এবং এই বসবাস শুরু করার পর তারপরে কিন্তু আসলে হচ্ছে দেখেন, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু হচ্ছে মানে হচ্ছে কি বলবো, আসলে দুনিয়াটাই হচ্ছে যাযাবর টাইপের আর কি। দুনিয়াটাই যাযাবর টাইপের। আমরা কিছুদিনের জন্য আসি, আমরা জন্মগ্রহণ করি,
60, 65, 72 বছর বাঁচি, 100 বছর বাঁচি, এই 100 বছর বা 70 বছরের মধ্যে আমরা কত জায়গায় যাই। আমরা হচ্ছে ভালো জীবন যাপনের জন্য, একটি ভালো চাকরির জন্য বা একটু ভালো থাকার জন্য আমরা কত জায়গায় যাই। অনেকে আছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু একটু ভালো থাকার জন্য তারা বিদেশে চলে গিয়েছে, বা বাংলাদেশে একটি জেলায় আছে একটি সরকারি চাকরি সে পেয়েছে, যেমন আপনারা ভবিষ্যতে পাবেন। আপনাদের জেলা যেখানেই হোক, আপনাদের কিন্তু পোস্টিং নিজ জেলায় হতে পারে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যদি ভিন্ন জেলায় হয় তাহলে কিন্তু আপনাদের ভিন্ন জেলায়ও যেতে হবে। তো এই যে হচ্ছে যে এই যে আমাদের এত এত যে আমাদের হচ্ছে মানে হচ্ছে পথ ভ্রমণ, যেটা আমরা বলছি যে আমরা সবসময় কিন্তু ভ্রমণের উপরে আছি। আমরা কিন্তু এই দুনিয়াতে কি যাযাবর। তো কিছুদিনের জন্য এসেছি, আবার কিছুদিনের জন্য যাব। এই কিছুদিনের মধ্যে আবার কত কিছু করছি, কত জায়গায় যাচ্ছি। তো এই যে রোহিঙ্গা, এদেরকে হচ্ছে মানে এই মিয়ানমার তারা হচ্ছে জাতি হিসেবে তাদের স্বীকৃতি দিতে মানে হচ্ছে অস্বীকৃতি জানালো। তাদের কি স্বীকৃতি দিল না, যে না এরা হচ্ছে কি না, এরা হচ্ছে কি বলে, এরা হচ্ছে আমাদের মিয়ানমারের যে জাতি গোষ্ঠী এইটার কিন্তু অংশ না। কিন্তু দেখেন, এটা পৃথিবীর প্রায় প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী এসে শাসন করে গেছে, এবং তারা হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠীর বংশধর বা জিন বহন করেছে। এই যে যাযাবর টাইপের, এইটির মাধ্যমে কিন্তু জাতি তৈরি হয়েছে। যেমন বাংলাদেশের সংকট জাতি, বাংলাদেশকে সংকট জাতি বলা হয় বাঙালিদের। এবং এইটির ক্ষেত্রে একটি বিষয় যে আমাদের ফরাসিরা শাসন করেছে, তারপরে ওলন্দাজ বা ডাচরা শাসন করেছে, তারপরে কি মারাঠিরা এসেছে, বর্গীরা এসেছে, তারপরে ব্রিটিশরা এসেছে। এই যে এত এত বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে এসে আমাদেরকে শাসন করেছে। তো এই যে একটা মানে হচ্ছে জাতি, একটা জাতি গঠন হয়েছে, কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর কিন্তু ঐরস জাতের মাধ্যমে। তারপরে দেখেন যে আমরা যদি মালদ্বীপের কথাই যদি বলি, মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। সেখানে হচ্ছে মালদ্বীপ কিন্তু রাষ্ট্রটি গড়ে উঠেছিল হচ্ছে মূলত দ্বীপকে কেন্দ্র করে, এবং যারা বিদেশি বণিকরা যারা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য এই ভারতীয় উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ায় আসতো, এসে যখন তারা হচ্ছে কি করতে পারতো না, তাদের মানে হচ্ছে সাগরের উত্তাল সাগরের ঢেউ যখন তারা বিপর্যস্ত, তারা দ্বীপে আশ্রয় নিত। এভাবেই কিন্তু কি সেখানে তারা বসবাস শুরু করে এবং একটি রাষ্ট্র কিন্তু তৈরি হয়। ভ্যাটিকান সিটিও তাই। এবং পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেগুলো হচ্ছে কি বিভিন্ন জাতি গোষ্ঠী শাসন করার মাধ্যমে, এই ভেসে ভেসে যাযাবরের মাধ্যমে কিন্তু সেই রাষ্ট্র গড়ে উঠেছে। কিন্তু মিয়ানমারের হচ্ছে আমরা দেখলাম যে তারা আসলে কিভাবে একটি জাতি হিসেবে গঠন হলো, জাতি হিসেবে তারা সংগঠিত হলো, এই যে বিষয়গুলো আমরা দেখলাম। কিন্তু তারা একটি জাতিতে পরিণত হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু মিয়ানমার তাদের নাগরিকত্ব দিতে বা জাতি হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানালো। আমরা যদি ইসরায়েলের কথা বলি, ইসরায়েল কিন্তু তারা কিন্তু হচ্ছে ফিলিস্তিনের অংশ না। ফিলিস্তিন কিন্তু তাদের আদি নিবাস বা আবাসভূমি না। তারাও কিন্তু শরণার্থী হয়ে 1832 সালে যখন নাৎজি বাহিনী অর্থাৎ হিটলারের যে হচ্ছে তার যে মানে হচ্ছে তার যে ইহুদি নিধন যে কর্মসূচি ছিল, ইহুদি নিধন করত, সেটির মাধ্যমে কিন্তু তারাও শরণার্থী হয়ে কি দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, এবং তারা ফিলিস্তিনে আশ্রয় নেওয়ার পর এখন কিন্তু ঘাঁটি গেড়ে বসে কিন্তু ফিলিস্তিনিদের উপরে কি নির্যাতন করছে। তো ইসরায়েল ইহুদিরা তারা হচ্ছে শরণার্থী হয়েও তারা দেখেন পৃথিবীতে কত শক্তিশালী। কিন্তু রোহিঙ্গারা তাদের কিন্তু তাদের যে বংশধর বা তাদের রক্ত ধারা প্রবাহ সেটি কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকেই কিন্তু হয়েছে। কিন্তু তারপরেও এই যে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের সাথে এসে মিশে একটি জাতিতে পরিণত হয়েছে, এই কারণে কিন্তু তাদেরকে কি করা হচ্ছে না, তাদেরকে দেশের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে না। এবং কি এবং তাদের হচ্ছে 1982 সালে
1982 সালের 15ই অক্টোবর তাদেরকে কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। সালের 15ই অক্টোবর তাদের নাগরিকত্ব কি করা হয়, মিয়ানমার কর্তৃক কি করা হয়, কেড়ে নেওয়া হয়। এবং তাদের এই নাগরিকত্ব শুধু কেড়ে নেওয়াই হয় না, তাদেরকে এতটা নিষ্পেষণ এবং নির্যাতন করা হয় যেটা অমানবিক। সেটি হচ্ছে যে তাদেরকে হচ্ছে একটি এগ্রিমেন্টে সাইন করানো হয় যে তারা দুইটির বেশি সন্তান তারা নিতে পারবে না। তাদের একটি বিষয়ে এগ্রিমেন্ট করানো হয়, চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় যে তারা কি করতে পারবে না, তারা হচ্ছে দুইটির বেশি সন্তান নিতে পারবে না। এবং আরো বেশ কিছু তাদের সাথে অমানবিক কাজ করা হয়। সেটি হচ্ছে যে মিয়ানমারের মানে হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যেককেই সপ্তাহে একদিন বা মাসে একদিন করে কি সামরিক ট্রেনিং গ্রহণ করতে হবে, বা সামরিক ট্রেনিং গ্রহণ না করলে তাদেরকে সরকারি কোনো কাজ করতে হবে, বা দাসীরা যে কাজকর্মগুলো করে তাদেরকে হচ্ছে মানে হচ্ছে ময়লা আবর্জনা সহ পয় নিষ্কাশনের কাজেও কি তাদেরকে হচ্ছে লাগানো হয়। তাহলে 1982 সালের 15ই অক্টোবর রোহিঙ্গা জনগোষ্ঠীর কি করা হয়, মিয়ানমার কর্তৃক তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। এবং এই যে বাংলাদেশে হচ্ছে আমরা সব সময় রোহিঙ্গাদের নিয়ে আমরা এত কথা বলছি, আমাদের জন্য এটা একটা বর্তমানে হেডেক বা বার্ডেন যাই বলি না কেন, মাথা ব্যথা বা বোঝার কারণ হয়ে গিয়েছে। তো এখন এই আমাদের উপরে বার্ডেন বা বোঝাটা ঠিক কবে থেকে চাপানো হলো, সেটি হচ্ছে 1978 সাল থেকে। 1978 সালে সর্বপ্রথম রোহিঙ্গারা কি বাংলাদেশে আসে। সালে সর্বপ্রথম রোহিঙ্গারা কোথায় আসে, বাংলাদেশে। কিন্তু তারা 1978 সালে সর্বপ্রথম আসে, অর্থাৎ প্রথম চালান আর কি, প্রথম চালান তারা কিন্তু 1978 সালে সর্বপ্রথম বাংলাদেশে আসে। এবং শুধু বাংলাদেশে 1978 সালে না, তার পরবর্তীতে 1982 সালে আসে, তারপরে 1992 সালে আসে, মানে বড় বড় যে একটি অংশ সেটি কিন্তু আসে 2000 সালে আসে। এবং পৃথিবীতে একমাত্র এই রোহিঙ্গা জনগোষ্ঠী সবচেয়ে বড় একটি জনগোষ্ঠী যাদের হচ্ছে কি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নাই। এখন যে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, এই রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ তো এমনি অনেক ছোট রাষ্ট্র, আমাদের নিজ দেশের যে জনসংখ্যা আছে এটি কিন্তু আমরা এদের ঠিকভাবে আমরা খাওয়াতে পারি না, পড়াতে পারি না, আমাদের বাসস্থানের সংকট, আমাদের হচ্ছে জনবসতি বেশি। তো এত কিছুর পরেও তারা বাংলাদেশে আসলো, এবং বাংলাদেশে হচ্ছে আসার পর এখন তারা তো ভিন্ন একটা দেশের নাগরিক। তো আমাদের দেশের সাথে আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের জলবায়ু, আমাদের ভৌগোলিক অবস্থান, এটার সাথে কিন্তু তাদের পরিচয় হতে বা অ্যাডজাস্টমেন্ট হতে কিন্তু অনেকটাই আমাদের জন্য যেমন হিমশিমের একটি ব্যাপার, তাদের জন্য হিমশিমের ব্যাপার। পাশাপাশি আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে রোহিঙ্গারা হচ্ছে কি বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের
সমস্যা সমস্যা তৈরি করছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। তো এর জন্য তাদের হচ্ছে একটা নিবন্ধনের আওতায় আনা হয়, এদের জন্য হচ্ছে একটা নিবন্ধনের আওতায় আনা হয় যে তারা যেন নিবন্ধিত থাকে এবং তারা কি করে, তাদের যেন তারা মানে একটা সংখ্যা যেন থাকে এবং তাদের জন্য যে বিভিন্ন সাহায্য সহযোগিতা সেইগুলো কিন্তু কি করা হয়, মানে আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, এর জন্য একটি নিবন্ধন করা হয় এবং সেই নিবন্ধনটি করা হয়, নিবন্ধনের আওতায় আনা হয় হচ্ছে 12 সেপ্টেম্বর 2017 সালে। 12 সেপ্টেম্বর 2017 সাল। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে তাদেরকে হচ্ছে নিবন্ধন করা হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। এবং সর্বপ্রথম যাকে নিবন্ধন করা হয় তার নাম হচ্ছে রুবিয়া। তার নাম কি? রুবিয়া। রুবিয়া নামের এই রোহিঙ্গা নারীকে সর্বপ্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়। এবং বর্তমানে দেখেন, বর্তমানে হচ্ছে রোহিঙ্গারা ঠিক কোথায় কোথায় আছে আর কি, সেই বিষয়ে আমরা একটু দেখব। বর্তমানে হচ্ছে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 28,000। 28,000 রোহিঙ্গা তারা হচ্ছে বর্তমানে হচ্ছে বাংলাদেশে আছে এবং তারা হচ্ছে কুটাপালং এবং সেই সঙ্গে তারা হচ্ছে আরেকটি ক্যাম্পে থাকে, সেটির নাম হচ্ছে নয়াপাড়া। কুটাপালং এবং নয়াপাড়া এই দুইটি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 28,000 নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। এবং অনিবন্ধিত রোহিঙ্গা হিসেবে মানে হচ্ছে অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে যাদেরকে টেস্ট করা গেছে ঠিক ওই সংখ্যাটাই কিন্তু বলছি। এবং অনিবন্ধিত ভাবে আছে প্রায় 75,000। অনিবন্ধিত ভাবে আছে প্রায় কত? অনিবন্ধিত ভাবে আছে প্রায় 75,000। এবং এই 75,000 রোহিঙ্গা তারা কিন্তু কুটাপালং যে রোহিঙ্গা ক্যাম্প, কুটাপালং রোহিঙ্গা ক্যাম্পের মেকশিফটে আছে, তারা হচ্ছে মেকশিফটে আছে এবং লাদা ক্যাম্প, এবং এই লাদা ক্যাম্পে তারা কিন্তু আছে 75,000 অনিবন্ধিত রোহিঙ্গা। আসলে সংখ্যাটা কম হলেও মানে এগুলো তো আসলে বায়োমেট্রিকেরই মানে আরো হচ্ছে অবৈধভাবে, অর্থাৎ আমরা যাদেরকে ট্রেস করতে পারিনি এরকম অনেক রোহিঙ্গা আছে। বর্তমানে তো প্রায় 12 লক্ষর মতো রোহিঙ্গা কি বাংলাদেশে অবস্থান করছে। তো দেখেন, এই রোহিঙ্গাদের নিধনের একটি পলিসি ছিল 3 পলিসি, অর্থাৎ মিয়ানমার এই জান্তা সরকার কর্তৃক তাদের জন্য 3 অল পলিসি। 3 অল পলিসি হচ্ছে এটি হচ্ছে এমন যে 3 অল পলিসি হচ্ছে সবাইকে হত্যা করো, লুট করো এবং পুড়িয়ে ফেলো। সবাইকে হত্যা করো, লুট করো এবং পুড়িয়ে ফেলো, এটা হচ্ছে 3 অল পলিসি। এবং এটির মাধ্যমে কিন্তু রোহিঙ্গাদের এই যে উপর যে নিষ্পেষণ সেটি করা হয়। এবং রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে হচ্ছে একটি চলচ্চিত্র যেটা হচ্ছে বানানো হয়, সেটি হচ্ছে দ্য ফ্লোটিং ম্যান। এবং এই চলচ্চিত্রটি বানানো হচ্ছে বা পরিচালক হচ্ছে সৈয়দ জুবায়ের আহমেদ। কে? সৈয়দ জুবায়ের আহমেদ। এবং রোহিঙ্গাদের নিয়ে হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলা হয়, সেটি হচ্ছে 2019 সালে, যে মামলাটি করেন হচ্ছে গাম্বিয়া। এবং বর্তমানে মামলাটি হচ্ছে ICJ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচারাধীন অবস্থায় আছে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে আর ক্লাস বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনাদের জন্য এখনই একটি হচ্ছে চমক আসছে অলরেডি। অর্থাৎ আজকে আপনাদের সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণের জন্য আপনারা অপেক্ষা করছেন, যে এই সামনে একটি সরকারি নিবন্ধন পরীক্ষা আছে, প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সেই নিবন্ধন পরীক্ষার জন্য আপনাদের সাথে
আজকে এই আমার ঠিক পরেই থাকবেন আপনাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার। তিনি একজন সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আপনাদের সাথে তার জার্নির যাবতীয় বিষয় শেয়ার করবেন এবং আপনাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে আপনাদের সাথে থাকবেন, এবং রূপান্তর কিন্তু আপনাদের সাথে থাকার জন্য বরাবরই বদ্ধপরিকর। তো আমরা পরবর্তীতে আবার আমরা নতুন কোনো টপিকে আলোচনা করব, এবং রোহিঙ্গা নিয়ে আরো অনেক তথ্য আছে। সময়ের সংকুলতার জন্য আমরা আজকে সবকিছু শেয়ার করতে পারছি না। ইনশাআল্লাহ আশা করি সামনে সেটি আমরা করব। তো আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভরাত্রি। ধন্যবাদ।